আপনারা খেয়াল করে দেখেন, মধ্যপ্রাচ্যের কোন দেশ কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেনি এখনো। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউনাইটেড স্টেটস নির্ভর হয়ে গিয়েছিল। আমার মনে হয় এবারের যুদ্ধে তাদের ভুল ভাঙবে এবং ভাঙছে। ফ্লোরিডার বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্প বেশ সংবাদ সম্মেলন করছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন। একজন জিজ্ঞেস করেছিলেন যুদ্ধের পরিস্থিতি, ট্রাম্প তখন বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ প্রধান প্রধান বিষয়ে একমত হতে পেরেছে। কি বলবেন, আসলে সত্যি তাই হতে পারে এটা? ধন্যবাদ রাকিব হাসান আপনাকে, স্টুডিওতে উপস্থিত কাগজি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। অনলাইনে যুক্ত সহ আলোচক তাদেরকেও ঈদ মুবারক, এবং ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি। একদম সরাসরি যদি বলি তাহলে আমি বলবো যে ডোনাল্ড ট্রাম্প এটা মিথ্যা কথা বলছেন। কারণ ইরান যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে বা যুদ্ধ পরিস্থিতি এখন যেখানে, সেই জায়গা থেকে ইরানের যুদ্ধ বিরতি করার বা ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করে একটা নিরপেক্ষ অবস্থানে বা এই রকমের শান্তিপূর্ণ অবস্থানে যাওয়ার কোনো কারণ আমি দেখি না। আর যে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, সেই কথা তো ইরানের কর্মকর্তারা সরাসরি নাকচ করে দিয়েছে। যার নাম করে বলা হয়েছে যে পার্লামেন্ট স্পিকার জনাব বাকের কলিবফ নাকি আমেরিকানদের সাথে আলোচনা করেছেন। বাকের কলিবফ পরিষ্কার বিবৃতি দিয়েছেন যে এইটা একদম ভুয়া খবর, এই কথা মিথ্যা, এই কথা বলে মূলত তেলের বাজারকে স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এবং মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। একেবারে বাকের কলিবফ পরিষ্কার করে বলেছেন। এবং বাকের কলিবফ কে? তিনি ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র কাঠামো, তাতে স্পিকার, তিনি সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট এবং স্পিকার, এই তিনটা পজিশন সাংবিধানিক পজিশন, খুব গুরুত্বপূর্ণ পজিশন। সেই গুরুত্বপূর্ণ পজিশনে থেকে তিনি মিথ্যা কথা বলবেন এটা ভাবার কোনো কারণ নেই। তিনি যদি এই রকম গোপনে আমেরিকানদের সাথে আলোচনা করেন তাহলে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। বাকের কলিবফকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি চিনি, তিনি এই বিশ্বাসঘাতকতা করা লোক নন, মিথ্যে কথা বলা লোক নন। দুই হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড, ডোনাল্ড ট্রাম্পকে আমরা মিনিটে মিনিটে, মুহূর্তে মুহূর্তে মিথ্যে কথা বলতে দেখি, এবং তিনি আসলে সত্যি কথা কোনটা বলেন সেটা খুঁজে বের করা কঠিন ব্যাপার। সেক্ষেত্রে আমি তার এই বক্তব্যটাকে বেসিক্যালি একটা ধোঁকা হিসেবে দেখতে চাই। আর একটা হচ্ছে যে মুখ রক্ষা করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে তাদের যে ঘাঁটি ছিল, ইসরায়েলের যে অবস্থান ছিল, আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং জেনারেল আর্মফোর্ড এনে বা আদার সাবমেরিন ক্রুজার ডিস্ট্রয়ার এনে ইরানের উপরে যেভাবে হামলা করতে চেয়েছিল এবং কয়েকদিনের ভেতরেই তার টোটাল সবকিছু ধ্বংস করে দিয়ে নিজেদের মতো করে একটা সরকার প্রতিষ্ঠা করে সবকিছু তাদের কন্ট্রোলে নিতে চেয়েছিল, কিন্তু ঘটনা ঘটেছে উল্টা। এখন ছেড়ে দেওয়া কে দেওয়ার যে অবস্থা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো সব ধ্বংস করে ফেলেছে। ইসরায়েলে প্রতিদিন যে পরিমাণে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হচ্ছে, এই ধারায়, এই পরিমাণে, এই মাত্রায় যদি আর 1 মাস চলে তাহলে ইসরায়েলের মানচিত্র খুঁজে পাওয়া যাবে না, টুকরো টুকরো হয়ে গেছে অলরেডি। এটা আপনি বলছেন সিরাজুল ইসলাম, এবং আমরা বাইরে যখন খবরগুলো দেখি তখন সেই ইঙ্গিত পাই, কিন্তু সেখানে একটা বড় প্রশ্ন হয়ে ওঠে। 1 মাস তো দূরের কথা, আমরা দেখতে পাচ্ছি 14 দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি, আলী লারজানি, ইসমাইল খতিব, গোলাম রেজা সোলাইমানি, মোহাম্মদ পাকপুর, আব্দুর রহিম মৌসাভি, আলী শামখানি, আমার হাতে আরো 4-5 জনের নাম আছে, সবাইকে হারিয়েছে ইরান। মানে এরপর যারা আসবে তারা হয়তো দায়িত্ব নিতে পারবে, কিন্তু অভিজ্ঞতা তো অনেক বড় একটা জিনিস। আপনি সবসময় বলেন যে তাদের নেতৃত্ব সেন্ট্রালাইজ না, স্ক্যাটার, ছড়ানো, কিন্তু অভিজ্ঞতা তো একটা বড় জায়গা, সেদিক থেকে পিছিয়ে গেল কিনা ইরান? আমি সবসময় বলি যে প্রত্যেকটা অভিজ্ঞতার একটা মূল্য আছে, তা তো বটেই, কিন্তু এটাও ঠিক যে নতুনের ভেতরেও তো সম্ভাবনা থাকে। আমরা বলছি না যে ইরানের নেতাদেরকে এইভাবে হত্যা করে, ইরানের কর্মকর্তা, ইরানের সেনা কর্মকর্তা, ইরানের মন্ত্রী, ইরানের বিজ্ঞানীদেরকে এইভাবে হত্যা করে নতুনদেরকে আবিষ্কার করতে হবে, আমরা তা বলছি না। বাট এটাও তো ঠিক যে নতুনের ভেতরেও তো সম্ভাবনা থাকে, এবং এটা আরো বাস্তব যে যা ঘটেছে ডেফিনেটলি এটা তো লস মানে তো একটু পিছিয়ে যাও, তাতে তো কোনো সন্দেহ নেই, কথা বলে তো লাভ নেই। নিশ্চয়ই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার অভিজ্ঞতা, তার দক্ষতা, তার যোগ্যতা, তার আধ্যাত্মিকতা,
তার সমাজে প্রভাব, তার সারা বিশ্বে যে প্রভাব, জি। এইটা আপনারা খেয়াল করে দেখেন, মধ্যপ্রাচ্যের কোন দেশ কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেনি এখনো। হুমকি দিচ্ছে কেবল। এবং আমি প্রিটি শিওর যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন মনে প্রাণে চাইছে যে আমেরিকা এখান থেকে বিদায় হোক, এই আপদ গেলে আমরা বাঁচি। আচ্ছা, আমি এক্ষেত্রে প্রশ্ন ঠিক না, মানে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর আসলে এরকম ম্যান পাওয়ার নেই যে আচ্ছা। ম্যান পাওয়ার দিয়ে এই সমস্ত অস্ত্র হ্যান্ডেল করবে, কোনো কিছু করবে, এইটাই নেই, যে কারণে তারা এখনো পর্যন্ত আমেরিকার উপরে নির্ভরশীল মূলত। আমি এখানে একটু মোহাম্মদ কামরুজ্জামান আপনার একটা মন্তব্য চাই। মানে মার্কিন ঘাঁটি যে আসলে মধ্যপ্রাচ্য থেকে সরবে, এটা শুধু যে ইরানের দাবি সেটাও না। যারা মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণা করেন, যারা আসলে এই অঞ্চলে শান্তি চান, তাদের প্রত্যেকে আসলে এক বাক্যে এটাকেই সমর্থন করবেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি দরকার নেই। তো দেশগুলো তো এটা ফিল করা উচিত। সৌদি আরব, বাহরাইন, ওমান, কাতার, তারা কেন নিজের দেশে ঘাঁটিটা রেখেছে? কোন স্বার্থে? তারা কি কোনো শুল্ক পাচ্ছে বা কোনো লাভবান হচ্ছে? কি বলবেন? আমি আমাদের পূর্ব বক্তা যারা, তাদের সাথে আমি একমত পোষণ করে বলছি, আসলে এই যুদ্ধে আমাদের মধ্যপ্রাচ্যের যে 18টা দেশ, এটা কিন্তু এই মধ্যপ্রাচ্য কিন্তু ক্রেডল অফ সিভিলাইজেশন। তো এই সিভিলাইজেশন থেকে মানে যেই পর্যায়ে এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো একটু ইউনাইটেড স্টেটস নির্ভর হয়ে গিয়েছিল, আমার মনে হয় এবারের যুদ্ধে তাদের ভুল ভাঙবে এবং ভাঙছে। কারণ ওরা কিন্তু নাথিং ইজ ফ্রি। এই যে ওদেরকে নিরাপত্তা দেওয়ার নামে বিলিয়ন এন্ড ট্রিলিয়ন ডলার কিন্তু এই মানে এই পরাশক্তিগুলো নিয়ে গেছে। এবং ওরা দেখলো এবারের যুদ্ধে যে আসলে নিজেরা যদি নিজেদেরকে সেফ না করে, বাইরের কেউ যত বড় শক্তি হোক তাদের সেফটি বা নিরাপত্তা দিতে পারে না। তো আমার মনে হয় এই মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবার একটা বড় লেসন পেয়েছে। আর এতদিন আমরা যে যুদ্ধ দেখছি, এটা কিন্তু কাইনেটিক ওয়ার, এটা কিন্তু ড্রোন, মিসাইল এগুলো দিয়েই চলছে। বাট গ্রাউন্ড ফোর্স বা ফিজিক্যাল যুদ্ধ যদি হয়, যেটা আমাদের সিরাজ ভাই বলছিলেন যে ইরান কিন্তু 31টা প্রভিন্স নিয়ে একটা অত্যন্ত বড় দেশ, জিওগ্রাফিক্যাল ওর অ্যাডভান্টেজ কিন্তু অনেক শক্ত যুদ্ধ করার জন্য, এটাকে ডিফেন্ডার্স প্যারাডাইস বলা যায়। বাট সেই তুলনায় ইসরায়েল এত ছোট দেশ, এটা অলরেডি মানে এই অল্প ওদের আয়রন ডোম কিন্তু এখন একটু ইনএফেক্টিভ হওয়াতে এখন যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটা কিন্তু সামাল দিতে পারছে না। এটার মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স ইজ এট স্টেক। তো এগুলো নিয়ে যে একটা ভয় যে এটা না আবার পারমাণবিক ইয়েতে চলে যায়, বাট ওটা যদি হয় দ্যাট উইল বি এ ব্লান্ডার। ওটা তো সকলের জন্যই তখন মানে এটা বিপজ্জনক হয়ে যাবে।